হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। বৃষ্টি কি একটু বেশি পড়ছে? তা পড়ুক না, ক্ষতি কি? শুক্রবার সন্ধে 8টা আর বাইরে বৃষ্টি আর সঙ্গে ভালোবাসার মরশুম। জমে যাবে বলো ব্যাপারটা? যাই হোক, চলো আজকে আরো একটা নতুন গল্প নিয়ে আমরা চলে এসেছি। শুরু করা যাক। আজকের গল্পের নাম মিউ বিভ্রাট। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো বেশ মজাদার একটা গল্প হতে চলেছে। আর এই গল্পের লেখিকা অন্তরা। গল্প পাঠে আমি তোমাদের বন্ধু প্রীতম তো আছি, আর তাছাড়া আমার সঙ্গে কে রয়েছে? আমি রয়েছি অন্তরা। আর গল্পের অন্যান্য চরিত্রে আমি এবং অন্তরার সঙ্গে রয়েছে শুক্লা। তাহলে গল্প শুরু করতে হবে তো নাকি? হ্যাঁ, গল্প শুরু করব, তবে তার আগে ওই যে সেইটা একদম ওই কথাটা আরো একবার। ভালোবাসার মরশুমের আরো একটা ভূতের গল্পের চ্যানেল ভূত চর্চা, যেখানে প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আমরা হাজির থাকি। সেই ভূত চর্চা চ্যানেলটার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আজ এই গল্পটা শোনার পর চটপট সাবস্ক্রাইব করে দিও, কেমন? তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প মিউ বিভ্রাট। ইস, কি অবস্থা করেছে শ্যামলী! এই শ্যামলী, কি অবস্থা দেখ তো একবার মিউনিকে। এক গাদা কাদা মেখে বসে আছে। সারা দিন ধরে তোকে বলি চোখে চোখে রাখবি, তা সত্ত্বেও কি করে ও ঘর থেকে বেরিয়ে যায় শুনি? ওরা তো বেড়াল দিদি, খোলা জানলা পেলে ওরা তো লাফ দিয়ে বেরোবেই। আমার কি দোষ? আমি কি পাহারাদার নাকি? তুই পাহারাদার নোস, কিন্তু এটা তো তোর কাজের মধ্যেই পড়ে। ওদের চোখে চোখে রাখবি তো, সময় মতো খেতে দিবি, ঘর তোর একটু পরিষ্কার করবি, এইটুকু দায়িত্ব সেটাও সামলাতে পারিস না? করি তো দিদি, কিন্তু তোমার বিড়ালগুলো না যেন এক একটা গুন্ডা, আমার কথাই শুনতে চায় না। অথচ তুমি বাড়ি এলে একবারে ভেজা বেড়াল হয়ে যায়। হ্যাঁ, তুই কত খেয়াল রাখিস আমি জানি। খেয়াল রাখলে নিচের ফ্ল্যাটের ওই ভদ্রমহিলা আমাকে এতগুলো কথা শোনায়। অফিস থেকে ফেরার সময় আমাকে বললেন গতকাল দুপুরে বাচ্চাগুলোর চিৎকারে নাকি ওরা ঘুমোতে পারেনি। ওইসব আমার দোষ নয় দিদি, বিড়ালগুলোকে ঘর মোছার সময় বারান্দায় আটকে রাখতে হয় দিদি, না হলে তো ওরা ঘর মুছতে দেয় না। আর বারান্দার দরজা বন্ধ করলেই চিৎকার শুরু করে, যেন আমি ওদের মারছি। আমি কি করব দিদি? একদম সব কিছুতে ওদের দোষ দিবি না, ওরা তো বাচ্চা, ওরা কি বোঝে? তাহলে তোমার বাচ্চা, তাহলে তুমিই সামলাও। আমার পাওনা গন্ডা যা আছে সব মিটিয়ে দাও, আমি আর কাজ করব না। তোর পাওনা গন্ডা? হ্যাঁ রে, লজ্জা করছে না বলতে? গত মাসে টিভি কিনবি বলে কতগুলো টাকা ধার নিয়েছিস মনে আছে? এই মাসে তো মাত্র 15 দিন কাজ করেছিস, তোর আবার কিসের পাওনা রে? ঠিক আছে, তোকে আর কাজ করতে হবে না, আর আমার টাকাও আমার ফেরত চাই না। তুই ছেড়ে দে, আমি কমলার মাকে বলবো। ওপরের দুটো ফ্ল্যাটে তো কমলার মা কাজ করেই, আমার ফ্ল্যাটেও করবে। আমি সবটা সামলে নেব, তুই বিদায় হ। কমলার মায়ের কথা বললেই কাজ হবে জানে রাই। এই কমলার মা আর শ্যামলী, এই দুজনের মধ্যে কম্পিটিশন চলে। একই জায়গায় থাকে দুজন, কিন্তু বন্ধুত্ব একটুও নেই, বরং অশান্তি অনেক বেশি। ও দিদি, রাগ করছো কেন বলো? আমি তো তোমার বাচ্চার খেয়াল রাখি বলো। ওরা তো দুষ্টুমি করে, তাই তো আমি একটু মাঝে মাঝে রেগে যাই। মাঝে মাঝে? আচ্ছা দিদি, আমি কথা দিচ্ছি আমি ওদের ফেলে রেখে আর বেরোবো না, আদর যত্ন করব। এবার তুমি একটু শান্ত হয়ে বসো, তোমাকে একটু কফি করে এনে দিই। থাক, এখন আর দরকার নেই, অনেক দেরি হয়ে গেছে, তুই বাড়ি যা। উফ, এই মিউনিটাও যে কোথায় গেল না, কাদা মেখে কি অবস্থা। চল বাথরুমে, আজ তোকেও মজা দেখাচ্ছি। সব সময় বদমাইশি, কিছু বলা হয় না বলে একেবারে মাথায় উঠে বসেছে। লেজ নাড়তে নাড়তে রাইয়ের পিছন পিছন মিউনি চলল বাথরুমে।
যাওয়ার আগে শ্যামলীর দিকে তাকিয়ে কেমন যেন ব্যঙ্গ করে দুবার মিউ ডেকে গেল, যেন বলে গেল, দেখ কেমন লাগে। গা জ্বলে গেল শ্যামলীর। খুব টাকার দরকার না হলেই বিড়ালের বাড়িতে পড়ে থাকে। ইস, কি গন্ধ! আর বিড়ালগুলো একেবারে এক একটা শয়তানের ডিব্বা। এদের কথাবার্তা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, এই বাড়িটা শুধুমাত্র রাইয়ের নয়, ওর বিড়াল গ্যাংদেরও সমান অধিকার এই বাড়িতে। রাই মজুমদার প্রাণ চঞ্চল, মিষ্টি একটা মেয়ে, বয়স ওই 27-28 হবে, মাঝারি হাইট, বেশ ছিপছিপে, ফর্সা, মোটামুটি সব মিলিয়ে বেশ আকর্ষণীয় বলা চলে। রাই চাকরি সূত্রে কলকাতায় এসেছে বছর 3 হবে। গ্রামে ওর বাবার ব্যবসা বেশ জমজমাট। একমাত্র মেয়েকে উনি কাজ ছাড়া করতে চাননি, কিন্তু মেয়ে উচ্চশিক্ষিত হোক এটা চেয়েছিলেন। এদিকে মেয়ে যখন ইঞ্জিনিয়ারিং পাশ করে গেল এবং তার বন্ধু বান্ধবরা সবাই চাকরি করতে শুরু করলো, তখন কিছুতেই আর হোস্টেল থেকে বাড়ি ফিরতে চাইল না রাই। বাবার অগাধ পয়সায় বসে বসে খাওয়ার মেয়ে সে নয়, আর শিক্ষা অন্তত তাকে এটা শেখায়নি। শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে মাথা নোয়ালেন মজুমদার বাবু, তবে শর্ত রাখলেন, মেয়ের অফিসের কাছে ফ্ল্যাট কিনে দেবেন, সে যত খরচাই হোক না কেন। মা মরা মেয়েকে কোনোভাবেই কষ্ট করতে দেবেন না। প্রথমেই রাজি হয়নি রাই, কিন্তু বাবার কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হলো। ব্যাস, তারপরেই শুরু হলো কলেজ ক্যাম্পাসিং এর প্রিপারেশন। হয়েও গেল একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি, পোস্টিং কলকাতাতে। যদিও মাইনেটা কিঞ্চিত কম, তাতেও রাজি হয়ে গিয়েছিল রাই। অভাব তো কিছুই নেই তার, আর থাকার জন্য কোনো পয়সা খরচ করতেও হয় না, তাই যেটুকু রোজগার তাতে ওর ভালোই চলে যাবে। ব্যাস, সেই চাকরি দেখতে দেখতে 3 বছর কেটে গেল। রাইয়ের অফিসের সিস্টেমটা অন্যরকম। সপ্তাহে 3 দিন ওয়ার্ক ফ্রম হোম, আর বাকি 3 দিন অফিস যেতে হয়। নাইট শিফট যে পড়ে না তা নয়, রোটেশনে নাইট শিফটেও কাজ করতে হয়। তবে যেদিন যেদিন বাড়ি থেকে কাজ করে সেদিনগুলোতেই নাইট শিফট নেওয়ার চেষ্টা করে রাই। না হলে সারা দিন বাচ্চাগুলোর যা চিৎকার, কাজ করা প্রায় অসম্ভব। রাইয়ের সম্পর্কে তো মোটামুটি সবটা জানলেন, এবার ওর বাচ্চাদের সম্পর্কেও বিস্তারিত জানতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ বলছি। রাইয়ের ফ্ল্যাটে রাই ছাড়াও থাকে আরো 3 জন। ওরা অবশ্য একটা ফ্যামিলি। প্রথমেই আসি হেড অফ দ্য ফ্যামিলির কথায়, ম্যাও কুমার, একজন চরম আত্মবিশ্বাসী বিড়াল। গায়ের রং ধূসর, আর কপালের ঠিক মাঝখানে একটা সাদা চিহ্ন, যেন জন্মের পরেই স্বয়ং ভাগ্য বিধাতা ওর কপালে রাজ তিলক এঁকে দিয়েছেন। হাঁটার ভঙ্গিতে একরকম রাজকীয় ভাব, গলা সামান্য উঁচু, লেজটা রাজার রাজদণ্ডের মতো সোজা। খাওয়া দাওয়ায় খুব একটা বাছ বিচার এসব নেই, সবই খায়, তবে ঘুম নিয়ে ভীষণ সিরিয়াস। ছোট্ট একটা ক্যাট হাউস আছে তার, সেখানে কারোর প্রবেশের অনুমতি নেই। ওই জায়গাটি ছাড়া কিছুতেই ঘুমোবেন না ম্যাও কুমার। তবে নামে কুমার হলে কি হবে, আসলে কিন্তু উনি বিবাহিত। এবার বলি ম্যাও কুমারের স্ত্রী সম্পর্কে কয়েকটা কথা। মিউরানি। মিউরানি রাইয়ের 3 বিড়ালের মধ্যে সবচেয়ে সুন্দর বিড়ালিনী। চোখ দুটো বড় বড় সবুজ, মুখে একটা দারুণ মায়াবী ব্যাপার আছে। প্রথম দর্শনেই যে কোনো হুলো বেড়ালকে ঘায়েল করতে পটু সে। তার ছলা কলা, চলার ধরন, এমনকি ম্যাও টাকের মধ্যেও বেশ একটা ন্যাকামি আছে।
রাই ছাড়া কারো কোলে বসে না সে। কেউ খেতে দিলে মুখ ফিরিয়ে নেয়। দামি ক্যাট ফুড ছাড়া কিছুই খায় না, আর জলও কাঁচের বাটিতে না হলে চলে না। ঘরের অন্যান্য বিড়ালদের সঙ্গে ওর মেলামেশা খুবই কম। নিজের একটা ছোট্ট সাদা কুশনের উপরেই ঘুমোতে ভালোবাসে, যেটা আবার বসার ঘরের এক কোণে রাখা আছে। ক্যাট হাউসে ওর একটা জায়গা আছে, কিন্তু সেখানে একেবারেই মন বসে না মিউরানির। ম্যাও কুমারের সঙ্গে একসময় দারুণ মাখো মাখো সম্পর্ক ছিল, তবে এখন আর খুব একটা একসঙ্গে ওদের দেখা যায় না। কেউ কেউ বলে মিউরানির মন এখন অন্যদিকে। পাড়ার হুলোদাস নাকি নিয়মিত ডাকতে আসে মিউরানিকে, আর দরজা খোলা পেলেই মিউরানি ছুটতে চলে যায়। রাইও মাঝে মাঝে সন্দেহ করে, তবে কিছু বলে না। সব মিলিয়ে মিউরানি একটু বুকে যাওয়া বিড়াল বটে, কিন্তু কি আর করা যাবে? স্বামী যদি একটু বেশি গম্ভীর আর রোম্যান্সে কাঁচা হয়, তাহলে বিড়ালদেরও মন চঞ্চল হয়ে ওঠে। তবে ম্যাও কুমার আর ম্যাও কুমারীকে যে সেতুটি বেঁধে রেখেছে, সে হলো মিউনি, ম্যাও আর মিউয়ের একমাত্র কন্যা সন্তান। মিউনি 3 মাসের ছোট্ট একটা গুঁড়ো বেড়ালি। দেখতে ছোট্ট একটা তুলোর বলের মতো, সাদা ধপধপে কিউটের ডিব্বা, কিন্তু দুষ্টুমিতে একেবারে সেরা। হঠাৎ টেবিল থেকে লাফিয়ে পড়ে পর্দা ছিঁড়ে দেয়। রাইয়ের নতুন জুতোর ভিতরে গুটি সুটি মেরে ঘুমিয়ে পড়ে। শ্যামলীর ব্যাগের ভেতর ঢুকে চুপ করে বসে থাকে, আর মাঝ রাতে রাইয়ের চুলে দাঁত বসিয়ে দেয়, যেন খেলতে এসেছে, ঘুম ভাঙাতে নয়। একবার তো ল্যাপটপের ওপরে এমন গুছিয়ে বসেছিল যে একটা গোটা ফাইল ডিলিট হয়ে গিয়েছিল রাইয়ের। ভেবেছিল আজকে মারধর করবেই, কিন্তু চোখে চোখ পড়তেই সব রাগ গলে জল হয়ে যায় রাইয়ের। মিউনির চকচকে গোল চোখ যেন নিজে থেকেই বলে ওঠে, আমি তো ছোট, দুষ্টু হব না তো কে হবে শুনি? হেসে কোলে তুলে নিয়েছিল রাই, আর কিছুই বলতে পারেনি। ছোট থেকেই বিড়াল পোষার খুব শখ ছিল রাইয়ের, কিন্তু গ্রামের বাড়িতে সে শখ পূরণ হয়নি। তবে সেটা এখন পুরো দস্তুর উসুল করে নিচ্ছে ফ্ল্যাটে আসার পর থেকেই। তবে হ্যাঁ, একটা সমস্যা তো আছেই, তা হলো নিজের গোছানো অর্গানাইজড লাইফটা খানিকটা হলেও ঘেঁটে গেছে রাইয়ের। বিড়ালগুলো ভীষণ দুষ্টু, বিশেষ করে মিউরানি আর মিউনি। মা মেয়ে মিলে ঘরগুলো একেবারে তছনছ করে রাখে। সব কিছু হয় আলমারিতে তুলে রাখতে হবে, আর না হলে খাটের বক্সে। বাইরে রাখলেই হয় ছিঁড়ে কুটিপাটি, আর না হলে কোথায় লুকিয়ে রাখবে খুঁজেই পাওয়া যাবে না। আজ রবিবার, রাইয়ের ছুটির দিন। ঘুম ভাঙতেই প্রথম যে চিন্তাটা ওর মাথায় এলো, সেটা হলো ডাইনিং এর দেওয়ালটা। ইদানিং কেমন ড্যাম্প ধরেছে, জায়গায় জায়গায় ফেঁপে উঠেছে, খসে পড়ছে প্লাস্টারগুলো। ফ্ল্যাটটা কেনার পর তড়িঘড়ি করে উঠে তো এলো, মনের মতো করে ইন্টেরিয়ারটা আর করানো হলো না। এইবার ভেবেছে পুরো দস্তুর একটা রদ বদল করাবে। সুন্দর ছিমছাম একটা ফ্ল্যাট ওর বহুদিনের স্বপ্ন। সকালে বিছানায় বসেই রাই ফোনটা হাতে তুলে নিল। মনে মনে ঠিক করে রেখেছিল আজই একজন ভালো ইন্টেরিয়ার ডেকোরেটরকে ফোন করবে। ওর এক বন্ধুর কাছ থেকে একটা কোম্পানির নাম শুনেছিল, আর্ট স্পেস ক্রিয়েশন। শুনেছিল এই কোম্পানি নাকি অল্প সময়েই বেশ সুনাম অর্জন করেছে, বিশেষ করে তাদের কাজের মান এবং আধুনিক ডিজাইনের জন্য। আর এই কোম্পানির কর্ণধার নাকি এক তরুণ, যার নাম আয়ান সেনগুপ্ত। তার বন্ধু বলেছিল আয়ান এই বয়সেই নাকি দারুণ প্রতিভাধর। তার ডিজাইন, তার ভাবনা নাকি অন্যদের থেকে একেবারে আলাদা। রাই ভেবেছিল এই কোম্পানির সাথেই একবার কথা বলে দেখবে।
ফোনটা হাতে নিয়ে সে আর্ট স্পেস ক্রিয়েশনের নাম্বার খুঁজতে শুরু করলো। হ্যালো, আর্ট স্পেস ক্রিয়েশনস। নমস্কার, আর্ট স্পেস ক্রিয়েশনে আপনাকে স্বাগতম। কিভাবে সাহায্য করতে পারি? আমি আসলে ইন্টেরিয়ার ডিজাইন সংক্রান্ত কিছু কাজ করাতে চাইছি। আমার ডাইনিংয়ের যে দেওয়ালটা, ওখানে একটা ড্যাম্পের সমস্যা হয়েছে, আর ফ্ল্যাটের ইন্টেরিয়ারটাও করাতে হবে। বুঝতে পারছি ম্যাডাম, আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। আপনার প্রয়োজন অনুযায়ী আমরা ডিজাইন এবং সলিউশন অফার করি। প্যাকেজগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলা যাবে? অবশ্যই। আমাদের মূলত 3টি প্যাকেজ আছে: বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। বেসিক প্যাকেজে আমরা প্রয়োজনীয় ডিজাইন, কনসেপ্ট এবং এস্টিমেট দিই। স্ট্যান্ডার্ড প্যাকেজে এর সঙ্গে সাইট ভিজিট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রাথমিক পর্যায়টুকু থাকে। আমাদের প্রিমিয়াম প্যাকেজটা ম্যাডাম অত্যন্ত জনপ্রিয়, কারণ এই প্যাকেজে আমাদের কর্ণধার আয়ান সেনগুপ্ত স্যার নিজেই সাইট ভিজিট করেন। তিনি আপনার ফ্ল্যাট পরিদর্শন করে ড্যাম্পের কারণ, ইন্টেরিয়ারের জন্য কি কি দরকার তার সম্পূর্ণ পরিকল্পনা এবং নির্দেশিকা দেন। এই প্যাকেজে ড্যাম্পের উৎস খুঁজে বের করার জন্য অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হয়, যা অত্যন্ত উচ্চমানের। সেই অনুযায়ী সমাধানের কাজও শুরু হয়। স্যার নিজেও পুরো প্রজেক্টের তদারকি করেন। ও, তাহলে প্রিমিয়াম প্যাকেজেই উনি নিজে ভিজিট করেন? হ্যাঁ ম্যাডাম, প্রিমিয়াম প্যাকেজে স্যার নিজে সাইটে যান। বাকি প্যাকেজগুলোতে আমাদের অন্য অভিজ্ঞ ডিজাইনার এবং কর্মীরা কাজ করেন। সেক্ষেত্রে স্যার অফিস থেকে পুরো বিষয়টা মনিটর এবং ডিরেক্ট করেন। আয়ান সেনগুপ্ত নিজে ভিজিট করলে কি একটু খরচাটা বেশি, তাই তো? হ্যাঁ ম্যাডাম, প্রিমিয়াম প্যাকেজের খরচা একটু বেশি, কারণ সেখানে স্যারের ব্যক্তিগত তত্ত্বাবধান এবং হাই কোয়ালিটি টেকনিক্যাল অ্যাসেসমেন্ট যুক্ত থাকে। তবে কাজের গুণমান এবং ফলাফলের দিক থেকে এটা কিন্তু ম্যাডাম সেরা বিকল্প। ঠিক আছে, আমি একটু ভেবে আপনাকে জানাই। আপনার সুবিধের জন্য আমরা একটা ক্যাটালগ কিন্তু ইমেল করে দিতে পারি। প্যাকেজগুলোর বিস্তারিত এখানেই বিবরণ আছে। আপনার মেল আইডিটা ম্যাডাম? না, এখন দরকার নেই, আমি একটু পরেই ফোন করছি। ওকে ম্যাডাম, ধন্যবাদ। হ্যাভ আ নাইস ডে। হ্যাঁ, ধন্যবাদ। রাই কিছুক্ষণ ভাবল। ফোনটা হাতে নিয়েও কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। ওর চোখ চলে গেল ঘরের এক কোণে বসে থাকা ম্যাও কুমারের দিকে। রাই বরাবরই ম্যাও কুমারকে নিজের লাকি চার্ম মনে করে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ও ম্যাও কুমারকে দিয়েই চুজ করায়। আজ পর্যন্ত তার কোনো সিদ্ধান্ত ভুল হয়নি। কৌটো থেকে একটা বিস্কুট বের করে 3 টুকরো করলো রাই, তারপর হাতের তালুতে রাখল। ম্যাও কুমার দৌড়ে এসে 1 টুকরো বিস্কুট বেছে নিল। রাইয়ের মুখে ফুটল হাসি। ঠিক আছে ম্যাও কুমার, তুমি যা চাও তাই হবে। রাই বিড়বিড় করল। এরপরই রাই ফোনটা তুলে নিল এবং দ্রুত নাম্বারটা ডায়াল করল। হ্যালো, আমি রাই মজুমদার বলছিলাম। একটু আগেই কথা হয়েছিল। আমি ওই প্রিমিয়াম প্যাকেজটাই নিতে চাইছি। ওকে ম্যাম, প্রিমিয়াম প্যাকেজ বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আমি এখনই স্যারকে ইনফর্ম করছি। কখন আসতে পারবেন উনি? আয়ান স্যার আজকেই আপনার ফ্ল্যাট ভিজিট করতে পারবেন, বিকেল ঠিক 5টার সময়। আপনার অসুবিধা নেই তো? হ্যাঁ হ্যাঁ, 5টা ঠিক আছে। ওকে ম্যাম, বিকেল 5টায় আয়ান সেনগুপ্ত স্যার আপনার ফ্ল্যাটে পৌঁছে যাবেন। আপনি একটু অ্যাড্রেসটা মেইল করে দেবেন। হ্যাভ আ নাইস ডে ম্যাডাম। ধন্যবাদ। এরপর ও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আজ রবিবার, শ্যামলীর ছুটি, তাই বিড়াল 3টির দায়িত্ব পুরোপুরি ওর কাঁধে। এই একটা দিন ও নিজেই বিড়ালদের পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, নিজের হাতে রান্না করে ওদের খাওয়ায়। ম্যাও কুমার, মিউ রানী আর মিউনিকে নিয়ে একেবারে হই হই করে সারাটা দিন কাটায় রাই। একটা ডেনিম শর্টস আর তার উপর একটা টপ পরে বাচ্চাগুলোকে নিয়ে খেলায় মেতেছিল ও। ঘড়ির দিকে খেয়ালই ছিল না, সময় যে কখন 5টা ছুঁয়েছে টেরই পায়নি। কলিং বেলটা বাজতেই চমকে উঠল রাই।
খেয়াল হলো 5টায় তো আয়ান সেনগুপ্তের আসার কথা। দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল ও। দরজা খুলেই রাই স্তম্ভিত হয়ে গেল। ওর সামনে দাঁড়িয়ে এক সুপুরুষ, পরনে ধূসর রঙের একটা স্মার্ট শার্ট, তার হাতা কনুই পর্যন্ত গোটানো, সঙ্গে মানানসই কালো ট্রাউজার, চোখে সোনালি ফ্রেমের চশমা, যা তার বুদ্ধিদীপ্ত চেহারায় এক অন্য মাত্রা যোগ করেছে। চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, তাতে হালকা ব্রাউন শেড, ঠোঁটে হালকা হাসি, কিন্তু চোখে এক ধরনের পেশাদারি গাম্ভীর্য। দেখেই বোঝা যায় আত্মবিশ্বাসে ভরপুর একজন সফল মানুষ। এই কম বয়সী আয়ান সেনগুপ্ত যে এমন সুদর্শন হবেন তা রাই কল্পনাও করেনি। এক দৃষ্টিও তাকিয়ে রইল, যেন ঘড়ি কাটছে না। আয়ান রাইকে এইভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সামান্য ইতস্তত করল। তারপর হালকা একটু কেশে বলল, আমি আয়ান সেনগুপ্ত, আর্ট স্পেস ক্রিয়েশন থেকে আসছি। আয়ানের কথায় রাইয়ের ঘোর কাটল। অপ্রস্তুত হয়ে দ্রুত মাথার চুলের ক্ল্যাচারটা খুলে ফেলল ও, কারণ খেলতে খেলতে কোনো রকমে ক্ল্যাচারটা দিয়ে চুলটা ওপরে বেঁধে নিয়েছিল। এবার হাত দিয়ে চুলগুলো একটু ঠিক করতে করতে অপ্রস্তুতভাবে হেসে ও বলল, আসুন, ভেতরে আসুন। আয়ান ভেতরে ঢুকল, তবে প্রথম পদক্ষেপেই একেবারে আঁতকে উঠল। উল্টো দিকের সোফায় বসে থাকা মিউরানি ততক্ষণে গড়গড় করতে শুরু করে দিয়েছে। তার লোমগুলো খাড়া হয়ে উঠেছে, যেন এক অজানা শত্রুকে দেখে যুদ্ধংদেহী মূর্তি ধারণ করবে ও। ম্যাওকুমারও গম্ভীর মুখে রাইয়ের পায়ের কাছে এসে বসে পড়ে, তারপর আয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর মিউনি, সে এক লাফে টেবিলের তলায় গা ঢাকা দেয়। আয়ান হয়তো আশা করেনি যে ফ্ল্যাটের ভেতর এমন এক পরিস্থিতি তার জন্য অপেক্ষা করছে। এখানে আসার আগে পর্যন্ত বেশ একটা পজিটিভিটি কাজ করছিল আয়ানের মধ্যে, কিন্তু এখন এই একরাশ লোম আর বিশ্রী গন্ধে ওর মেজাজটা একেবারে বিগড়ে গেল। What nonsense is this? You don't mention you have pets at home? Don't you know our company isn't pet friendly? এতক্ষণের সমস্ত ভালো লাগা কোথায় যেন হারিয়ে গেল রাইয়ের। সেও তেতো গলায় জবাব দিল, কেন? পেট থাকলে সমস্যা কোথায়? সমস্যা আছে নিশ্চয়ই। আপনার জানানো উচিত ছিল। ক্লায়েন্ট ইনফরমেশন ফর্মে এই ব্যাপারে বিস্তারিত উল্লেখ থাকে। আপনাদেরও জানানো উচিত ছিল যে পেট থাকলে আপনারা কাজ করেন না। আমি তো জানি না আপনাদের কোম্পানি পেট ফোবিক। আর বাই দ্য ওয়ে, ওরা আমার পেট নয়, ওরা আমার বাচ্চা। হোয়াট? বিড়াল আপনার বাচ্চা? ননসেন্স। আমি একজন প্রফেশনাল, মিস মজুমদার। আমার সময় কিন্তু খুব দামি, আর এই পরিবেশে কাজ করা। চুপ করুন তো, একটাও খারাপ কথা বলবেন না আমার বাচ্চাগুলোকে নিয়ে। কোম্পানি খুলেছেন অথচ পশু পাখিদের ভালোবাসেন না? কেমন মানুষ আপনি? যে মানুষ পশু পাখি, বাচ্চা আর ফুল ভালোবাসে না, তাদের আমি মানুষ বলে মনেই করি না। রাইয়ের অগোছালো রূপ দেখে আয়ানের মনে একটা ভালো লাগা ছুঁয়ে গিয়েছিল একবার, কিন্তু এই বাড়িতে ঢোকার পর সবকিছুই মিলিয়ে গেছে। বিড়ালদের আচরণ, গায়ের গন্ধ, সবকিছুতেই ওর বিরক্তি বাড়ছিল। দেখুন মিস, আপনি যেমন আমাকে মানুষ ভাবতে পারছেন না, আমারও তেমন এই ফ্ল্যাটটাকে বাসযোগ্য মনে হচ্ছে না। ইস, কি বিশ্রী গন্ধ, চারিদিকে লোমে ভর্তি, এমন অগোছালো, চতুর্দিকে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। এটা ফ্ল্যাট নাকি চিড়িয়াখানা? আপনি আপনার লিমিট ক্রস করছেন মিস্টার সেনগুপ্ত। আপনি বাড়াবাড়ি করছেন। আমি যদি এখন আপনার অফিস বা আপনার বাড়ি গিয়ে দেখি আপনি কেমন গোছানো, তখন কি বলবেন? আর আমার বিড়াল নিয়ে আপনার এত সমস্যা কিসের? আমার জীবন, আমার ফ্ল্যাট, আমার বাচ্চা, আপনার কি তাতে? আপনি যান তো যান। আপনার মতো মানুষ না আমার ফ্ল্যাটের ইন্টেরিয়ার করবে না। আপনার কোম্পানি থেকে সার্ভিস নিতে গেলে মনে হয় আমার বিড়ালগুলোকে আমায় মেরে ফেলতে হবে। ধন্যবাদ, আমিও ঠিক এটাই ভাবছিলাম। এই রকম একটা ফ্ল্যাটে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আমাদের কোম্পানির একটা স্ট্যান্ডার্ড আছে,
আমরা এমন অপরিষ্কার লোম গন্ধে ভরপুর জায়গায় কাজ করি না। অপরিষ্কার? আমার ফ্ল্যাট অপরিষ্কার? আপনি জানেন আমি প্রতিদিন কতবার পরিষ্কার করি? এই বিড়ালগুলোর জন্য 2 মিনিট স্থির হয়ে বসার আমি সময় পাই না। আর গন্ধ, আপনার মতো অভদ্র মানুষই কেবল গন্ধ পায়। আমার কাছে এটা আমার বাড়ির সুগন্ধ। সুগন্ধ? আপনার নাক ঠিক আছে তো? এই গন্ধ নিয়ে আপনি থাকেন কি করে? মনে হচ্ছে যেন একটা চিড়িয়াখানার এনক্লোজারের মধ্যে ঢুকে পড়েছি। আপনার রুচি নেই তাই। যাদের রুচি আছে তারা এই প্রাণবন্ত পরিবেশকে ভালোবাসে। আপনার দরকার হলে মুখে রুমাল চাপা দিয়ে কাজ করুন, কিন্তু কাজ আপনাকেই করতে হবে। আমি কেন করব? আমি করতে বাধ্য নই। আর আমি তো চুক্তিবদ্ধ নই যে আপনার এই চিড়িয়াখানার কাজ আমি করব। হ্যাঁ, আপনি বাধ্য। রিসেপশনকে আমি জানিয়েছি প্রিমিয়াম প্যাকেজ নেব, যেখানে আপনি নিজে কাজ করেন। তার মানে আমি অলরেডি আপনার কাস্টমার। তাচ্ছিল্যের হাসি হেসে আয়ান ঘুরে চলে যেতে উদ্যত হলো। ঠিক তখনই রাইয়ের মাথায় রক্ত চেপে গেল। আপনি যদি চলে যান, আমি এক্ষুনি লাইভে এসে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেব যে এত বড় কোম্পানির ওনার পশু পাখিদের ঘৃণা করে, আর আমার বাড়িতে বিড়াল আছে বলে উনি কাজ করতে অস্বীকার করেছেন। আপনার কোম্পানির রেপুটেশন না এমনি এমনি করে আমি ধুলোয় মিশিয়ে দেব। আমি প্রমাণ করব যে আপনারা মানুষকে শুধু টাকায় মাপেন, মানবিকতা আপনাদের কাছে নেই। এছাড়া আপনি আমার পেটদের অপমান করেছেন। আমি আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া গ্রুপকে নিয়ে আপনার বাড়ির সামনে ধর্ণা দেব। যাদের বাচ্চা আছে আমরা সবাই আপনাদের এগেইনস্টে বন্ধ করব। প্রয়োজনে আপনার কোম্পানি আমি তুলে দেব। রাই যত রেগে গিয়ে এসব বলতে থাকে ততই আয়ানের তাকে ভালো লেগে যেতে থাকে। হাত পা ছুঁড়ে যখন সে ঝগড়া করতে থাকে, তার গাল দুটো টিপে দিতে ইচ্ছে করে আয়ানের। এই মিষ্টি মেয়েটাকে আরো মিষ্টি লাগতে শুরু করে তার। কিন্তু তারপরে পায়ের কাছে কিছু একটা টান পড়তেই ঘাবড়ে গেল আয়ান। তাকিয়ে দেখলো মিউরানি তার প্যান্টের নিচের দিকটা ধরে দাঁত দিয়ে টানছে, যেন রাইয়ের রাগ দেখে সেও খেলায় নেমে পড়েছে। মিউরানির এমন অপ্রত্যাশিত আচরণে আয়ান প্রথমে চমকে গেল। এক মুহূর্তের জন্য তার রাগের রেশ উধাও হয়ে গেল। দ্রুত পা সরিয়ে নিল। প্যান্টের উপর থেকে মিউরানির দাঁতের ছাপ লক্ষ্য করল। বিড়ালটা কিন্তু তার পিছু ছাড়ল না, বরং আরও আগ্রাসী ভঙ্গিতে তার পা ঘিরে ঘুরতে শুরু করলো। লেজ উঁচিয়ে ম্যাও ম্যাও শব্দ করে যেন সেও ঝগড়ায় রাইয়ের পক্ষ নিচ্ছে। হোয়াট রাবিশ! কি হচ্ছে নাকি? এটা কি ধরনের আচরণ? হ্যাঁ, আপনার বিড়ালটা আরে আমায় কামড়ে দেবে নাকি? ও মিউরানি, আয়ানকে জ্বালিও না, ও তো তোমার মতোই সিরিয়াস টাইপ। মিউরানি রাইয়ের কথা শুনে যেন আরো উৎসাহ পেল। আরো একবার আয়ানের জুতোর ফিতে ধরে টান দিল। আয়ান এবার সত্যি সত্যি বিরক্ত হলো। খেয়াল করলো ম্যাও কুমারও তার দিকে তাকিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে। ওফ, ডিসগাস্টিং! মিস মজুমদার, আপনাদের এই পোষ্যদের নিয়ন্ত্রণ করুন। আমি এখানে কাজ করতে এসেছি, সার্কাস দেখতে কিন্তু নয়। ওরা আমার বাচ্চা, আর ওরা সার্কাসের জন্তু নয়। আপনার যদি ওদের পছন্দ না হয় তাহলে আপনি চলে যেতে পারেন। আমিও আপনার কোম্পানিকে ঠিকই দেখিয়ে দেব। দেখিয়ে দেবেন? কি দেখাবেন? আপনার এই বিড়ালদের তাণ্ডব? আমি এখনই আমার টিমকে ফোন করে জানিয়ে দিচ্ছি, এই কাজ আমরা নিতে পারছি না। আয়ান ফোন বের করতে গিয়েও থমকে গেল। ওর চোখ পড়ল মিউনির দিকে, যে এতক্ষণ টেবিলের তলায় লুকিয়েছিল। ছোট্ট সাদা তুলোর বলটার মতো দেখতে মিউনি কৌতূহলী চোখে ওর দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই টেবিলের তলা থেকে বেরিয়ে হামাগুড়ি দিয়ে আয়ানের দিকে এগিয়ে এলো মিউনি। লেজটা ধীরে ধীরে দুলছে। আয়ানের জুতোর কাছে এসে নাক দিয়ে ও শুঁকতে শুরু করলো। তারপর হঠাৎ করেই আয়ানের জুতোয় মাথা ঘষতে শুরু করলো। এই অপ্রত্যাশিত মোলায়েম আচরণে আয়ান কিছুক্ষণ চুপ করে মিউনিকে দেখল। ওর বিরক্তি যেন একটু কমে এলো। আহারে, মনে হয় মিউনির এই লোকটাকে পছন্দ হয়েছে।
ছোট্ট বলের মতো বিড়ালটা তখনও আয়ানের দামি জুতোর ওপরেই মুখটা ঘষে যাচ্ছে। বেশ কয়েকটা সাদা লোম দেখতে পেল আয়ান জুতোর ওপর। সরিয়ে দিতে পারলো না ছোট্ট প্রাণটাকে। বড্ড মায়া হলো। কি সুন্দর গোল গোল চোখ। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে আয়ান একটু নরম স্বরেই বলল, দেখুন, ইন্টেরিয়ার ডেকোরেশন আমার প্যাশন। কাজ করতে আমি ভালোবাসি, তাই প্রিমিয়াম কাজগুলো আমি নিজেই করি। কিন্তু আমি খুব একটা পশু পাখি এদের সঙ্গে কিন্তু কমফর্টেবল নই। তবু কোথাও থেকে তো একটা শুরু করতেই হয়। ঠিক আছে, কাজ আমি করতেই পারি, কিন্তু এসব বিড়াল টিড়াল আপনাকে সামলে রাখতে হবে। আমার টিম আসবে, সব দেখে শুনে কাজ করে দেবে। কিন্তু আপনার তো আসার কথা ছিল। আমি প্রিমিয়াম প্যাকেজ নিয়েছি। আমার পক্ষে আসা সম্ভব নয়। আমি এসব পছন্দ করি না। আমি একটু অর্গানাইজড থাকি। এই এত গন্ধ, এত লোম আমার সহ্য হবে না। আমার গা গোলাবে। আমার টিম ঠিক সুন্দর করে সব কাজ করে দেবে। না, ওসব বললে হবে না, আপনাকেই করতে হবে। এতগুলো টাকা দেবো, আমার আপনাকেই চাই। আচ্ছা, ঠিক আছে, আমি আসবো, কিন্তু প্রতিদিন আসতে পারবো না। তাতে আপনার কোনো অসুবিধে হবে না তো? কাজ ভালো করেই হবে। আমি ডিসকাউন্টও দিয়ে দেবো। এই তো পথে এসো বাছা। কি বললেন? কিছু না, আপনি ভেতরে আসুন এবার। রাই তাকে ভেতরে আসার জন্য ইশারা করলো। আয়ান এবার সোফার দিকে পা বাড়ালো বসার জন্য, কিন্তু বসতে গিয়েই আবার আঁতকে উঠল। তার বসার আগেই সেই সিটে ততক্ষণে মিউরানি দিব্যি উঠে আরাম করে বসে পড়েছে। আয়ানের এই পরিস্থিতি দেখে রাই হো হো করে হেসে উঠল। সে প্রাণ খুলে হাসছে, আর হাসিতে ঘরটা যেন উজ্জ্বল হয়ে উঠছে। রাইয়ের এই প্রাণবন্ত মুক্ত হাসি দেখে আয়ানের বুকের ভেতরটা হঠাৎ যেন এক উষ্ণতায় ভরে উঠল। রাই যখন হাসে তার চোখগুলো চিকচিক করে, মুখে একটা মিষ্টি আভা ছড়িয়ে পড়ে। এই উচ্ছলতা, এই নিষ্পাপ হাসি আয়ানের মনের সব ক্লান্তি আর বিরক্তি দূর করে দিল। তার মনে হলো এই মেয়েটা যেমন কঠিন, ঠিক তেমনই সরল। তার এই হাসির কাছে মিউরানির সব তাণ্ডব, ফ্ল্যাটের সব বিশৃঙ্খলা যেন তুচ্ছ মনে হলো। আয়ানের মনে হলো এই হাসি মুখটা দেখার জন্যই যেন সে এতক্ষণ ধরে রাইয়ের সঙ্গে তর্ক করছিল। এক অদ্ভুত ভালো লাগা তাকে আচ্ছন্ন করে রাখলো। আরে আরে, ভয় পেয়ে গেলেন নাকি? ওটা আসলে আমার মিউরানির প্রিয় জায়গা। আপনারও লক্ষ্য সেদিকেই দেখে ও আগে ভাগে দখল করে নিয়েছে। এরপর আর আয়ান কথা বাড়ালো না। ড্যাম্প হওয়া দেওয়ালের কাছে নিজেই চলে গেল। পকেট থেকে একটা ছোট্ট ডিভাইস বের করে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেওয়ালের বিভিন্ন অংশ পরীক্ষা করতে লাগলো। যন্ত্রটা দেওয়ালের আর্দ্রতা এবং ভেতরের ফাটলের গভীরতা দেখাচ্ছিল। এরপর ও ঠিক সেই দেওয়ালের উল্টো দিকে থাকা কমন বাথরুমের কলের কাছে গেল এবং সেখানটাও ভালোভাবে পরীক্ষা করলো। তারপর স্ক্যান রিপোর্টটা রাইয়ের দিকে বাড়িয়ে বলে উঠল, মিস মজুমদার, সমস্যাটা ডাইনিংয়ের দেওয়ালে নয়, সমস্যাটা বাথরুমের এই পাইপের, মানে যেটা ভেতর থেকে লিক করেছে। এই জন্যই আপনার ড্যাম্পটা হচ্ছে। এটাকে সারানো কিন্তু খুবই জরুরি। মাথা নেড়ে সবটাই সমর্থন করলো রাই। আয়ান খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখল। ওর হাতে থাকা খাতায় মাঝে মাঝে কিছু নোট করলো, আবার কখনো ট্যাব বের করে ছবি তুলল। কিন্তু আয়ান যেখানেই যায় মিউনি পিছন পিছন ঘুরতে থাকে, একেবারে ওর গায়ের সঙ্গে ঘেঁষে। বিষয়টা আয়ানের খারাপও লাগে না। মিউনির এমন নিষ্পাপ আনুগত্য ওর মনকে খানিকটা নরম করে তুলেছে। কিন্তু বাকি দুটো বিড়াল, মেয়কুমার আর মিউরানি,
আয়ানের উপস্থিতিতে যে অত্যন্ত বিরক্ত সেটা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছিল। তাদের তীক্ষ্ণ দৃষ্টি, মাঝে মাঝে গুঁ গুঁ আওয়াজ আয়ানকে অস্বস্তিতে ফেলছিল। ওর মনে ভয় হতে লাগলো, যদি আছড়ে কামড়ে দেয়। ইঞ্জেকশনে ওর ছোট থেকেই ভয়। না বাবা, আজকের কাজটা সেরে আবার শেষের আগে একবার আসবে। কাজ শুরু হলে আশা করি রাই কোনো রকম অশান্তি করবে না। ফ্ল্যাট পরিদর্শন শেষ করে আয়ান আবার বসার ঘরে ফিরে এলো। মিস মজুমদার, তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল কাজটা শুরু করি। ডোন্ট ওয়ারি, আমি নিজেও মাঝে মাঝেই আসবো। আয়ানকে দরজা পর্যন্ত এগিয়ে দিল রাই, কিন্তু ম্যাও কুমার আর মিউরানি তখনও আয়ানের দিকেই তাকিয়ে আছে, যেন বিশ্বাসই করতে পারছে না এই মানুষটা ওদের এলাকায় কাজ করতে রাজি হয়ে গেল। কেটে গেল 2 দিন। ইন্টেরিয়ার কোম্পানি থেকে কোনো রকম কল, মেসেজ, মেল কিছুই এলো না। রাতে বসে বসে রাই ভাবছিল কি হলো। একবার কল করবে, ঠিক তখনই একটা মেসেজ এলো রাইয়ের নাম্বারে, ইংরাজিতে লেখা, প্লিজ চেক ইয়োর মেল, দ্য কমপ্লিট ডিজাইন অ্যান্ড এস্টিমেট হ্যাভ বিন প্রোভাইডেড। রাই মেলটা খুলে পড়ল, সব কিছু ঠিকঠাক আছে। তাই সেও রিপ্লাই দিল, এভরিথিং ইজ ইন অর্ডার, প্লিজ স্টার্ট দ্য ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল। ব্যাস, এরপরই কাজ শুরু হয়ে গেল একেবারে দ্রুত গতিতে। প্রথমেই শুরু হলো বাথরুমের কাজ। তবে যেদিনগুলো ওয়ার্ক ফ্রম হোম সেদিনগুলোই কাজের জন্য ব্যবহার করা হলো, কারণ অন্য দিনগুলো অফিস থাকলে বাচ্চাগুলোকে সামলানো মুশকিল হয়ে পড়বে। মিস্ত্রিদেরও কাজ করতে অসুবিধে হতে পারে। কাজ ভালোই এগোচ্ছে। বাথরুমের কাজ কমপ্লিট হয়ে গেছে। ব্যালকনিটাও সুন্দর করে তৈরি করেছে ওরা। ডাইনিংয়ের কাজটা শুরু করেছে। ঠিক তখনই মনে হলো রাইয়ের 3 সপ্তাহ হয়ে গেল, আয়ানের তো দেখা নেই। এমন তো কথা ছিল না, একটা ব্যবস্থা তো করতেই হচ্ছে। রাই ফোন করলো আয়ানকে, কিন্তু বারবার ফোন করেও কোনো লাভ হলো না। আয়ান কল ধরল না। বিরক্ত হয়ে রাই আবার রিসেপশনে ফোন করলো। ওপাশ থেকে সেই একই যান্ত্রিক উত্তর, স্যার ফ্রি হলে কল করবেন। কিন্তু সেই ফ্রি হওয়ার সময় আর এলো না। কেটে গেল আরও দিন 3 রাইয়ের মেজাজ এবার খারাপ হতে শুরু করেছে। সে মিউনিকে কোলে তুলে নিল। মিউনি তার বুকে শুয়ে নরম লোম দিয়ে রাইয়ের মন ভোলানোর চেষ্টা করছে। রাই মিউনির নরম গালে হাত বোলাতে বোলাতে নিজের মনেই বলতে থাকলো, কি হলো বল তো মিউনি? কোথায় গেল তোর সেই হিরো? বলেছিল তো কাজটার তদারকি করবে, কিন্তু সে গেল কই বলতো? তার তো পাত্তাই নেই। কাজ শুরু করে দিয়ে সে দিল ডুব। জানিস তো মিউনি, লোকটাকে আমার বেশ ভালোই লাগে। তোরও তো ভালো লাগে বল? মানে জাস্ট ভালো লাগা, তোর মতোই। দেখতে শুনতে স্মার্ট, কথাবার্তাও মন্দ না। মিউরানি যখন ওর প্যান্টটা ধরে টানছিল, কি অসহায় দেখাচ্ছিল, তাই না? কি কি বললি? ধর, ভালোবাসা টালোবাসা নয়, শুধুই ভালো লাগা। আমার এই ছোট্ট পরিবার নিয়েই আমি খুশি মিউনি। মনের অজান্তেই মনের অনেকগুলো কথা স্বীকার করে নিল রাই, কিন্তু আয়ানের দিক থেকে তো কোনো সারা শব্দ নেই। কেটে গেল আরো 2 দিন। রাইয়ের ধৈর্যের বাঁধ ভাঙল। আর নয়, ইয়ার কি নাকি, কথা দিয়ে কথা রাখছে না। এবার আর ফোন নয়, সোজা অফিসে গিয়ে হামলা করবে। কিন্তু অফিস পর্যন্ত যেতে হলো না। গতকাল নাইট শিফট ছিল রাইয়ের। ঘুম ভাঙতে 12টা বাজল। সকালে মিস্ত্রিরাও চলে এসেছে। দরজাটা কোনো ক্রমে খুলে দিয়ে রাই বেডরুম লক করে আবার ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ঘুম থেকে উঠে বাইরে আসতেই চমকে উঠল। আয়ান নিজে দাঁড়িয়ে সবটা তদারকি করছে। ছুটে ও আয়ানের কাছে চলে এলো। আরে আরে, আপনি কখন এলেন? কোথায়? আমাকে ডাকলেন না তো? আপনার কি কোনো সমস্যা হয়েছিল? আমি এতবার ফোন করলাম, আপনি তো কোনো রিপ্লাই।
বলেছিলাম তো আমি একটু বিজি থাকি, ঠিক সময় চলে আসবো। কিন্তু আপনার তো প্রতিদিন আসার কথা ছিল। আমার বিজি স্কেডিউল থাকে মিস মজুমদার। আমি তো আপনাকে বলেছিলাম টিম সব ঠিকঠাক সামলে নেবে, সময় মতো সব কিছু হয়েও যাবে। হ্যাঁ, তা তো অবশ্যই, আপনি কাজের মানুষ। তবে এখানকার কাজটাও তো গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে একটু খোঁজ খবর তো নিতে হয়। আমি তো প্রিমিয়াম প্যাকেজ নিয়েছি, কাজের কি অবস্থা, কতটা বাকি আছে সেসব দেখার তো আপনারই দায়িত্ব। প্রিমিয়াম প্যাকেজে কাজটা ভালো হবে সেটুকু দায়িত্ব আমার, আপনার বিড়ালদের সামলানো কিন্তু নয়। আমার বিড়াল কিন্তু আপনাদের কোনো অসুবিধা করছে না। মিস্ত্রিদের জিজ্ঞাসা করে দেখুন, ওদেরও বিরক্ত করেনি, বেডরুমে চুপচাপ আছে ওরা। আর আপনাকে তো বরং সেদিন মিউনি বেশ ভালোই বাসছিল। ওটা তো ভালোবাসার বদলে আমার জুতোয় মুখ ঘষা, আর বাকি দুটো তো আমায় দেখলেই কিরকম গড়গড় শুরু করে। পিছন ফিরে দেখল রায়, মিউরানি আর ম্যাওকুমার দূর থেকে একভাবে আয়ানকে দেখে চলেছে। আসলে ওরা একটু ভয় পায় তো, তাই আর কি, একটু আড়ষ্ট হয়ে থাকে। আপনি চলে গেলেই ওরা আবার ঠিক হয়ে যায়। তবে আপনি কিন্তু কদিন ধরে আমার কথা খুব ভাবছিলেন, অফিসে কল করেছেন, মিস্ত্রিদের বলেছেন। কি যে বলেন আপনি, আমি কেন ভাববো? কাজ তো আপনি করছেন, কাজের জন্যই তো আপনাকে খুঁজছিলাম। শুধু কাজের জন্য? আপনার গলা শুনে মনে হলো খুব চিন্তায় ছিলেন, নাকি বিড়ালগুলো আমাকে মিস করছিল? আমি চিন্তায় থাকবো কেন? আমি তো জানতে চাইছিলাম যে এই ইন্টেরিয়ারের সঙ্গে যদি বেডরুমটাও অ্যাড করি তাহলে কত খরচ পড়বে। আচ্ছা ওসব বাদ দিন, আগে বলুন তো কফি খাবেন? খাবো, কিন্তু চিনি ছাড়া ব্ল্যাক কফি। ইস, এসব অখাদ্য কুখাদ্য কে খায়? আমি খাই, রাত জেগে কাজ করতে হয়। ব্ল্যাক কফি আমার টনিক। আপনার তো দেখছি অনেক গুণ, শুধু বিড়ালগুলোকে দেখলেই মুখ গোমড়া হয়ে যায়। সবাই তো আর আপনার মতো বিড়াল প্রেমী হয় না মিস মজুমদার। তবে কিছু জিনিস ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনও হয়ে যায়, তাই না? রাইয়ের মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। আয়ানের এই শেষ কথাটা ওর মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিল। এই মুহূর্তে রাইয়ের মনে হলো ওর ফ্ল্যাটের ড্যাম্পের সমস্যা বা ইন্টেরিয়ারের কাজ কোনোটাই গুরুত্বপূর্ণ নয়, শুধুই গুরুত্বপূর্ণ ওর ফ্ল্যাটে আয়ানের উপস্থিতিটা। রাইয়ের বেডরুমে বসেই আয়ান কফি খাচ্ছিল। মিউনি ওর কোলের কাছে এসে দিব্যি আরাম করে শুয়ে পড়েছে, আর ম্যাওকুমার দূর থেকে কৌতূহলী চোখে ওদের দেখছে। আয়ান কফির কাপে চুমুক দিয়ে বলল, আমার খুব খারাপ লাগছে মিস মজুমদার, আপনাদের রান্নাঘরটা আগে রেডি করে দেওয়া উচিত ছিল। এভাবে বেডরুমে রান্না করতে নিশ্চয়ই আপনার খুব অসুবিধে হচ্ছে। হ্যাঁ একটু তো হচ্ছেই, তবে বেশিরভাগটাই বাইরে থেকে আনিয়ে নি। বাচ্চাগুলোকে নিয়েই ভয়, তবে আশা করি আর এক সপ্তাহের মধ্যে সবকিছু হয়ে যাবে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি রেডি করে দেওয়ার। আয়ান কফি শেষ করে বেডরুমটা ভালো করে ঘুরে দেখল। ওর চোখে কেবল দেওয়াল আর আসবাব নয়, যেন এক স্বপ্নের ক্যানভাস। এক মুহূর্ত চোখ বন্ধ করে কিছু একটা ভাবল, তারপর রাইয়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি কিন্তু আপনার বেডরুমের জন্য একটা আইডিয়া দিতে পারি, যেটা আপনার স্বপ্নের থেকেও সুন্দর হবে। কি আইডিয়া? আচ্ছা ভাবুন তো, আপনার এই বেডরুমের একদিকের এই ধরুন এই দিকের দেওয়ালটা, এই দিকের দেওয়াল জুড়ে থাকবে ফ্লোর টু সিলিং কাঁচের স্লাইডিং ডোর। দিনের বেলায় সূর্যের আলোয় ঘরটা একদম ঝলমল করবে, আর রাতের বেলায় কলকাতার ঝলমলে আকাশটা আপনার বিছানা থেকেই দেখা যাবে। ওই কাঁচের দরজার বাইরে একটা ছোট্ট কিউট বারান্দা থাকবে, যেখানে কয়েকটা ইনডোর প্ল্যান্ট থাকবে। দেওয়ালের রংটা হবে হালকা ল্যাভেন্ডার বা সফট পেস্টেল ব্লু, যেটা আপনার মনে শান্তি দেবে আর কি। আর বিছানাটা হবে একদম নিচু, ওই ফ্লোর লেভেলের কাছাকাছি। চারপাশে নরম কুশন,
বেডসাইড ল্যাম্পগুলো ডিম লাইটের, যেটা একটা ঘরে মায়াবী পরিবেশ তৈরি করবে। আর একটা ওয়াল ক্যাবিনেট থাকবে, যেখানে আপনার বই, আপনার ছবিগুলো সাজানো থাকবে। আর মেঝেতে ওই সফট উডেন ফ্লোরিং, খালি পায়ে হাঁটলে মনে হবে মেঘের উপর দিয়ে হাঁটছেন। আয়ান যখন এই বর্ণনা দিচ্ছিল, রাইয়ের চোখের সামনে ওর স্বপ্নের বেডরুমটা যেন জীবন্ত হয়ে উঠছিল। ও তো এমনই একটা বেডরুমের স্বপ্ন দেখত, কিন্তু কিভাবে, কি করে এটা সম্ভব হবে বুঝতে পারতো না। আয়ানের প্রতিটা কথা ওর কল্পনার ছবিটাকে যেন পূর্ণতা দিচ্ছিল। ওর মনে হলো আয়ান শুধু একজন ইন্টেরিয়ার ডেকোরেটর নয়, ও যেন রাইয়ের মনের কথা পড়তে পারে। রাইয়ের মুখে এক ঝলক হাসি ফুটে উঠল। খুব সুন্দর। আর আমার বেড়ালদের জন্য, ওদের জন্য কিছু করে দেবেন না? আমার বেডরুমে ওদেরও তো থাকার জায়গা থাকা উচিত, তাই না? আয়ানের মনে হলো এই সুন্দর মুহূর্তটা যেন এক নিমেষেই ভেঙে গেল। এই সময় বিড়ালগুলোর আলোচনা একদম ভালো লাগলো না ওর, বিরক্তিকর। আর এই পরিস্থিতিটা মিউরানি ভালো করে ব্যবহার করলো। হঠাৎ জোরে ডেকে উঠল। আয়ান কিছু বলার আগেই ওর পায়ের কাছে এসে গা ঝাড়া দিতে শুরু করলো। আর ওর গায়ের লোম আয়ানের কালো ট্রাউজারে লেগে একেবারে একাকার হতে থাকলো। আয়ান বিরক্ত নিয়ে পায়ে ঝাড়া দিতেই মিউরানি আবারও জোরে ডেকে উঠল। আয়ানের তো ধৈর্যের সীমা শেষ। ও পা ঝাড়া দিয়ে মিউরানিকে সরিয়ে দিতেই দেখলো ওর কালো ট্রাউজারের নিচের অংশটা মিউরানির সাদা লোমে প্রায় ভরে গেছে। ওর মেজাজটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। প্রচণ্ড রেগে রাইয়ের দিকে তাকিয়ে কঠোর স্বরেও বলল, মিস মজুমদার, আপনাকে আমি আগেই বলেছিলাম, এই ধরনের অপরিষ্কার পরিবেশে কাজ করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। আপনার বিড়ালগুলো শুধু বিশৃঙ্খলা নয়, রীতিমতো অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি করেছে। আপনার কি একটুও বিবেচনা নেই যে একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট বলে কিছু একটা হয়? এই ফ্ল্যাটটা ইন্টেরিয়রের জন্যই নয়, এটা একটা পশুশালা। আয়ানের এমন কড়া কড়া কথাগুলো শুনে রাইয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার স্বপ্ন আর আয়ানকে ঘিরে যে ভালো লাগাটা তৈরি হচ্ছিল, সব যেন এক নিমেষে চুরমার হয়ে গেল। আয়ানের কথাগুলো তার হৃদয়ে সরাসরি আঘাত হানল। রাইয়ের চোখ ভরে এলো জলে, কিন্তু ও নিজেকে সেই মুহূর্তে সামলে নিল। মুখটা শক্ত হয়ে উঠল আর বলল, পশুশালা? হ্যাঁ, এটা পশুশালা। আপনার মতো মানুষ যেখানে পশুদের অসম্মান করে, সেখানে এটাই হয়তো ওদের জন্য সবচেয়ে ভালো জায়গা। আমার বেডরুমের জন্য আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এই কাজ আমি আপনাকে দিয়ে করাবো না। বেডরুমটা আমার খুব কাছের, খুব নিজস্ব। সেখানে প্রতিটা জিনিসের মধ্যে ভালোবাসা থাকুক আমি চাই। আপনার মতো এরকম মানসিকতার মানুষের হাত দিয়ে আমি আমার বেডরুম সাজাতে চাই না। আয়ান এবার নিজের ভুলটা বুঝতে পারল। রাইয়ের চোখে জল দেখে তার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে সত্যি বিড়ালদের এই ধরনের আচরণ পছন্দ করে না, কিন্তু রাইকে যে ও মনে মনে পছন্দ করে সেটাও তো সত্যি। নিজের বলা কঠিন কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হতে থাকলো। ও মাথা নিচু করে নিল, কি বলবে বুঝতে পারল না। হঠাৎই আয়ানের চোখ পড়ল দূরে সোফার এক কোণে চুপ করে বসে থাকা ম্যাও কুমারের দিকে। ম্যাও কুমার এক অদ্ভুত ভঙ্গিতে বসে আছে। ওর চোখ দুটো যেন আয়ানের দিকেই নিবদ্ধ। আয়ানের মনে হলো ম্যাও কুমার যেন মিটমিটিয়ে হাসছে। সেই হাসিটা যেন বলছে, রাই আমাদের, এই বাড়ি, এই সাম্রাজ্য সব আমাদের। তুমি চাইলেও কোনো দিন এটা দখল করতে পারবে না। এখানে আমাদের রাজত্ব চলবে। আর তুমি যতই ছটফট করো না কেন, তুমিও আমাদের হাতের পুতুল। ঠিক এজন্যই বেড়ালটাকে দেখলেই মাথা গরম হয়ে যায়। এটাই সব থেকে বেশি বদমাশ। কিন্তু এই পরিস্থিতিতে আর কিছু বলাটা ঠিক হবে না বুঝতে পারলো আয়ান। ধীরে ধীরে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল, তারপর এগিয়ে গেল দরজার দিকে।
কিন্তু জুতো পরতে গিয়ে হলো আর এক বিপত্তি। জুতোর ভেতরে বেশ আরাম করে ঘুমোচ্ছে মিউনি। কি করবে বুঝতে পারল না আয়ান। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল জুতোর দিকে। ব্র্যান্ডেড জুতো, দাম নেহাতি কম নয়। ওই ছোট্ট বেড়াল যদি এর ভেতরে কোনো একটা কর্ম করে ফেলে, তবে কি করেই বা আর জুতোটা পরবে আয়ান? বিষয়টা খেয়াল করতেই ছুটে এলো রাই। মিউনি, তোর হয়েছেটা কি? জুতোয় ঢুকেছিস কেন তুই? কেন যাস ওদের কাছে যারা তোদের পছন্দ করে না? কি পাস ওখানে গিয়ে? এত অপমান সহ্য করতে ভালো লাগে তোর? এক্ষুনি বেরো, বেরো এখান থেকে। আমি না বলেছি বাইরের লোকেদের জিনিসের কাছে যাবি না? দুষ্টু, দেখছিস না উনি যেতে পারছেন না? কেন এমন করিস? তোদের জন্য আমার মাথাটা একেবারে খারাপ হয়ে যাবে। আবার ঘুমিয়েও পড়েছিস? ছি 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 ছি, একদম বাজে কাজ। আয় বেরো বলছি। রাই প্রায় টেনে হিঁচড়ে মিউনিকে জুতোর ভেতর থেকে বার করল। মিউনি তার মালিকের এমন ক্রোধ দেখে মৃদু ম্যাও ম্যাও শব্দ করতে থাকল। সে হয়তো সত্যিই ঘুমিয়ে পড়েছিল জুতোর ভিতরেই। এই ঝগড়ার কারণ সে বুঝতে পারছে না। কিন্তু হঠাৎই আয়ানের খারাপ লাগলো। রাইয়ের মুখের অভিমান আর কষ্ট দেখে তার মনে হলো সে হয়তো একটু বেশিই বলে ফেলেছে। বলতে গেল, আরে আরে, কেন বকাবকি করছো কেন? আমি বেডরুমে আছি। আপনার কাজ হয়ে গেলে আপনি শ্যামলীকে বলে বেরিয়ে যেতে পারেন। ধন্যবাদ। কথাটা শেষ করেই রাই সশব্দে বেডরুমের দরজাটা আয়ানের মুখের উপর বন্ধ করে দিল। আয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে। আর্ট স্পেস ক্রিয়েশনের লোকগুলো ঠিকই রাইয়ের ফ্ল্যাটে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বাথরুমের ড্যাম্পিংয়ের কাজ শেষ হয়েছে। ব্যালকনি সেজে উঠেছে নতুন রূপে। ডাইনিংয়ের কাজও বেশ দ্রুতই এগোচ্ছে। কিন্তু এই সব কিছুর মধ্যেই রাইয়ের মনটা কেমন যেন অস্থির। এই প্রথম কাউকে তার মনে ধরেছিল। প্রথমবার কেউ তার কল্পনাকে ছুঁয়ে গিয়েছিল। কিন্তু সেই মানুষটাই এভাবে তার বাচ্চাদের সঙ্গে এমন রূঢ় আচরণ করবে তা রাই ভাবতেই পারেনি। আয়ানের বলা পশুশালা কথাটা তার কানে বিঁধে আছে। বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা। মনটা কেমন যেন ভেঙে গেছে। খুব কষ্ট হয়েছে ওর। এরপর কেটে গেছে 2 সপ্তাহ। আয়ান আর আসেনি। রাইয়েরও আর ইচ্ছে নেই ওই মানুষটার মুখোমুখি হওয়ার। সেও চায় না তার ভালো লাগা, তার আবেগ আরও একবার ক্ষতবিক্ষত হোক। ফ্ল্যাটের কাজ এগোলেও রাইয়ের মন যেন এক জায়গায় স্থির হয়ে আছে। আজ রবিবার, তাই রাইয়ের ঘুম ভাঙতে বেশ দেরিই হলো। মিস্ত্রিরাও আজ আসেনি, কারণ ফ্ল্যাটের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। রাই ফুরফুরে মনে ডাইনিং কাম লিভিং স্পেসটা ঘুরে দেখল। ওরা সত্যিই খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, যেন এক স্বপ্নের মতো। ডাইনিং এরিয়ায় একটা বড় কাঠের টেবিল, চারপাশে ছিমছাম চেয়ার, টেবিলের উপরে একটা আধুনিক ঝাড়বাতি, আর আলোয় পুরো জায়গাটা বেশ স্নিগ্ধ লাগছে। লিভিং রুমের অংশটায় একটা বড় সোফা সেট, নরম কুশন আর রঙিন থ্রো পিলো দিয়ে সাজানো। জানলার পাশে একটা ছোট্ট রিডিং স্পেস, আরামদায়ক চেয়ার আর একটা ফ্লোর ল্যাম্প। সবচেয়ে যেটা রাইয়ের মন কেড়ে নিল সেটা হলো বিড়ালদের জন্য তৈরি একটা বিশেষ জায়গা। এক কোণে একটা মাল্টি লেভেল ক্যাট ট্রি, তাতে ছোট ছোট বিছানা আর খেলনা ঝোলানো। দেয়ালে বিড়ালদের জন্য ছোট ছোট শেলফ, যেখানে ওরা লাফিয়ে উঠতে পারবে। মেঝেতে নরম ক্যাট ম্যাট পাতা। সব মিলিয়ে রাইয়ের ফ্ল্যাটটা এখন কেবল একটা বাড়ি নয়, যেন ভালোবাসা আর প্রশান্তির একটা আশ্রয়। সব কিছু দেখে রাইয়ের মনটা খুশিতে ভরে উঠল।
ঠিক তখনই ওর চোখে পড়ল ডাইনিং টেবিলের উপর রাখা একটা বিশাল হলুদ গোলাপের বুকের দিকে। রাই অবাক হয়ে গেল। আজ তো ওর জন্মদিন নয় বা অন্য কোনো সেলিব্রেশনও নেই, তাহলে ফুল কে পাঠালো? এই শ্যামলী, এই ফুল কে দিয়ে গেল? কেউ একজন দিয়ে গেল দিদি, নাম জিজ্ঞেস করিনি। আচ্ছা, কিন্তু আমাকে কে ফুল? ওই তো ওখানে কি লেখা রয়েছে দেখো না। গোলাপের বুকের ঠিক মাঝখানে একটা ছোট্ট কাগজ গুঁজে রাখা। রাই হাত বাড়িয়ে চিঠিটা খুলে ফেলল। রাই, প্রথমেই ক্ষমা চাইছি। সেদিন সত্যি বড্ড অন্যায় করে ফেলেছিলাম আমি। নিশ্চয়ই আপনি আর আপনার বাচ্চারা মিলে আমাকে অনেক সাপসাপান্ত করেছেন, আমি জানি। কিন্তু প্লিজ আমার এই পাপের প্রায়শ্চিত্তটুকু করতে দিন। আজ দুপুরবেলা দ্য ব্লু ডোর রেস্টুরেন্টে আপনাকে ইনভাইট করলাম। প্লিজ আপনি আজ লাঞ্চে এলে আমার অপরাধবোধটা একটু কমবে। সঙ্গে আপনার বিড়ালদের জন্য কিছু ক্যাট ফুডও পাঠালাম। ওদের জন্য রেস্টুরেন্ট সার্চ করেছিলাম, কিন্তু এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই দেখলাম। তাই ওদের জন্য ফাস্ট ফুড। আপনি এলে খুব ভালো লাগবে, কারণ আমার মনে হয় বিড়াল ছাড়াও আমাদের মধ্যে আলোচনা করার আরও অনেক বিষয় এখনো বাকি আছে। আপনার অপরাধী, প্রাইম সাসপেক্ট, আয়ান সেনগুপ্ত। চিঠিটা পড়ে রাই নিজের মনেই হেসে ফেলল। আয়ানের এই মজাদার ক্ষমা চাওয়ার ভঙ্গিটা তার বেশ ভালো লেগেছে। তার ঠোঁটের কোণে হাসিটা লেগেই রইল, আর মনের মেঘ যেন এক নিমেষেই কেটে গেল। রাই ঠিক 1:30 নাগাদ দ্য ব্লু ডোর রেস্টুরেন্টের সামনে পৌঁছল। ওকে আজ দারুণ সুন্দর লাগছিল। একটা অফ হোয়াইট রঙের ইন্ডিয়ান সালোয়ার কামিজ পরেছে, তাতে হালকা এমব্রয়ডারি করা, চুলগুলো খোলা, চোখে হালকা কাজল আর ঠোঁটে নুড লিপস্টিক। ছিমছাম সাজেও এক অন্যরকম আভা আছে। রেস্টুরেন্টটা বেশ ছিমছাম কিন্তু ভীষণ রুচিশীল। কাঁচের বড় বড় জানলা দিয়ে দুপুরের নরম আলো ভেতরে এসে পড়ছে। আসুন আসুন রাই, আমি জানতাম আপনি নিশ্চয়ই আসবেন। আপনি জানতেন? আলবাত জানতাম। আরে বাবা, আপনার বিড়ালগুলো কালকে তো আমাকে স্বপ্নাদেশ দিল। বলল, যাও গিয়ে ক্ষমা চেয়ে নাও আমাদের মালিকের কাছে, না হলে তো ছাড়বো না তোমাকে। আমার বিড়ালগুলো বড্ড দুষ্টু, তাই না? ভীষণ। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা অনুরোধ করবো রাই। কি? না মানে, যদি তুমি আমাকে তুমি করে বলো তাহলে কিন্তু আরো বেশি স্বচ্ছন্দ মনে হয় আর কি। ও আচ্ছা, ঠিক আছে, বলবো। আর তুমি নিজের সম্পর্কে যদি কিছু বলো, মানে তোমার কাজ, তোমার শখ, ওই বিড়াল ছাড়া। বিড়াল ছাড়া? সে তো আমার জীবনের বেশিরভাগ জুড়ে ওরাই আছে। আমি ইঞ্জিনিয়ারিং করেছি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। আর শখ ওই তো বই পড়া, গান শোনা, আর অবসরে আমার এই বাচ্চাগুলোকে নিয়ে একটু খুনসুটি করা। আচ্ছা, ভালো। আমিও খুব ওয়ার্কোহলিক বলতে পারো। আমার কোম্পানি নিয়েই থাকি বেশিরভাগ সময়। ইন্টেরিয়র ডিজাইনিং আমার প্যাশন। নতুন কিছু তৈরি করা, মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া, এটাই আমাকে আনন্দ দেয়। আজ এই প্রথম তোমাকে এত হাসতে দেখলাম। তুমি এত হাসতে জানো? না, সব সময় হাসাহাসি করি না, মানে সব সময় হাসলে তো লোকে পাগল বলবে, তাই না? কিন্তু কিছু মানুষের সঙ্গে কথা বললে না, মানে কিছু পরিস্থিতি এমন তৈরি হয় যখন ওই হাসিটা চলে আসে আর কি। তাই তো। জানো তো আজকে কি হয়েছে? মিউরানি সকাল থেকে কিছুতেই খাবে না, আর মিউনি সে তো মায়ের কথা শোনেই না, মানে মিউরানির কথা আর কি। তুমি জানো তো, ম্যাও আর মিউ
ওরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, আর ওদের বেবি হচ্ছে মিউরানি। আর তাছাড়া একটা গট ইউর পয়েন্ট। আমি একবার রিভাইজ করে নিচ্ছি। ম্যাও আর মিউরানি, মানে তোমার ওই ম্যাও কুমার আর মিউরানি, দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আর তাদের বাচ্চা হচ্ছে মিউনি। অ্যাম আই রাইট? হ্যাঁ। আর আচ্ছা, হলো এক মিনিট। আচ্ছা রাই, আজকের এই মুহূর্তটা আমরা একটু বেড়াল ছাড়া কাটাতে পারি নাকি? মানে অনেক দিন পর একটা শান্ত পরিবেশে এসেছি। ঠিক আছে, পরে কিন্তু ওদের কথা শুনতেই হবে। হ্যাঁ, শিওর, পরে নিশ্চয়ই ওদের কথা শুনবো। হঠাৎ রেস্টুরেন্টের হালকা সুর পরিবর্তন হলো। একটা ধীর রোম্যান্টিক গান বাজতে শুরু করলো। আয়ান রাইয়ের দিকে হাতটা বাড়িয়ে দিল। চলো একটু ডান্স ফ্লোরে যাওয়া যাক। রাই প্রথমে একটু অবাক হলো, তারপর আয়ানের দিকে হাত বাড়িয়ে দিল। ডান্স ফ্লোর ফাঁকাই ছিল। দুজন ধীরে ধীরে গানের তালে পা মেলালো। আয়ান রাইয়ের কোমর জড়িয়ে ধরল, আর রাই ওর কাঁধে হাত রাখল। গানের প্রতিটা সুর যেন তাদের দূরত্ব কমিয়ে আনছিল। চোখে চোখ পড়তেই এক অদ্ভুত রোম্যান্টিক মুহূর্ত তৈরি হলো। বাইরের কোলাহল, মিস্ত্রিদের কাজের শব্দ, বিড়ালদের দুষ্টুমি, সবকিছু মাথা থেকে ভ্যানিশ হয়ে গেল রাইয়ের। শুধুই আয়ান আর ওদের মধ্যে এই নতুন অনুভূতি। রাই, তোমাকে আজ এত সুন্দর লাগছে, কি বলবো। এই অফ হোয়াইট ড্রেসটা একদম, মানে। আয়ানের কথা শেষ হলো না, কিন্তু রাই প্রশংসা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। তারপর ধীরে ধীরে আয়ানের হাত ছেড়ে আবারও বসার টেবিলে এগিয়ে গেল। আয়ান বুঝল হয়তো একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছে। রাইয়ের পেছন পেছন ও টেবিলের দিকে ফিরে এলো। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, তা বলো, কি খাবে? তোমার যা ইচ্ছা। আয়ান খাবারের অর্ডার দিতে যাবে, ঠিক তখনই রাইয়ের ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই রাইয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে যেন চমকে উঠল। আয়ান অবাক হয়ে গেল। রাই কিছু না বলেই হুট করে চেয়ার ছেড়ে দৌড়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। আরে রাই, কি হলো? রাই, কি হলোটা কি? ওকে ডাকতে ডাকতে আয়ানও পিছন পিছন ছুটল। রাই অস্থিরভাবে হাসপাতালের করিডোরে বসেছিল। ওর কোলে মিউনি ভয় কুঁকড়ে আছে। ম্যাও কুমার এক কোনায় চুপচাপ বসে আছে। পাশে শ্যামলীও রয়েছে। ওর চোখেও এক গভীর বিষাদ। পাশে আয়ান উদ্বেগের সঙ্গে তাকিয়ে রয়েছে। রেস্টুরেন্ট থেকে ছুটে আসার পর রাই সোজা ভেটেরিনারি হাসপাতালে এসেছিল মিউরানিকে নিয়ে, আর আয়ানও ওকে অনুসরণ করে এখানেই এসে পৌঁছেছে। রাই, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি কিন্তু সত্যিই কিছু করিনি। মানে আমি শুধু ক্যাট ফুডের অর্ডার দিয়েছিলাম। আমি জানতাম না যে এতে কোনো সমস্যা হবে। মিথ্যে কথা, তুমি সব জানতে। তুমি তো মিউরানিকে একদমই পছন্দ করো না, তাই জন্যই ওর পছন্দের খাবারটা পাঠিয়েছিলে। বাকিদের জন্য তো পাঠাওনি। তুমি তো ওকে মেরে ফেলতে চেয়েছিলে। তুমি বিড়াল পছন্দ করো না, তাই আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে ওদের কৌশলে মেরে ফেলতে চাইছো, তাই তো? এটাই তোমার আসল মতলব, তাই না? রাই, এসব কি বলছো তুমি? আমি এতটাও ইনহিউম্যান নই। আমি শুধু অর্ডার দিয়েছিলাম। বিশ্বাস করো, আমি কি করে জানবো কোন ফুডটা তোমার ওই মিউরানির জন্য খারাপ হবে? তোমার জানা উচিত ছিল। তুমি আমাদের বাড়িটাকে পশুশালা বলেছিলে। তোমার কাছে আমাদের বিড়ালরা শুধুই নোংরা আর অস্বাস্থ্যকর। তুমি তো চাওই না ওরা বেঁচে থাকুক। তুমি ওদের কষ্ট দিতে চেয়েছো। কেন এসেছো তুমি এখানে? আর কেন আমার জীবনেই বা এসেছো? বেরিয়ে যাও এখান থেকে, এক্ষুনি বেরো। রাইয়ের চোখের জল অনর্গল ঝরছে। তার প্রতিটি কথায় জমে থাকা কষ্ট আর অবিশ্বাস যেন আয়ানকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। মিউনি তার কোলে আরও শক্ত করে জড়িয়ে ধরছে নিজেকে। রাইয়ের কান্নার শব্দে সেও যেন আতঙ্কিত।
আয়ান রাইয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। রাইয়ের কথাগুলো তাকে বিঁধছিল। এই মুহূর্তে রাইয়ের মনটা বিপর্যস্ত, সেটা খুব ভালো করেই বুঝতে পারছিল আয়ান। সে নিজের বলা পশুশালা কথাটা নিয়ে গভীরভাবে অনুতপ্ত, মাথা নিচু করে রইল। রাইয়ের কথাগুলো যেন ওকে পাথর করে দিয়েছে। ও আর একটাও কথা বলল না। ধীরে ধীরে পিছন ঘুরে দরজার দিকে পা বাড়ালো, কিন্তু দুপা এগোতেই একটা ছোট্ট নরম শরীর এসে ওর প্যান্টটা টেনে ধরল। মিউনি। মিউনি ম্যাও ম্যাও করে ডাকতে লাগলো, যেন ওকে চলে যেতে বারণ করছে। দ্রুত রাই এগিয়ে এলো। এখনো তুই ওর কাছে যাবি? ও একটা খুনি, বুঝলি? তোদের মেরে ফেলতে চেয়েছিল। রাইয়ের কথাগুলো আয়ানের কানে তীব্র আঘাত হানল। একবার রাই আর মিউনির দিকে তাকালো ও, তারপর আর কিছু না বলে ধীর পায়ে বেরিয়ে গেল হসপিটালের করিডর থেকে। একটু পরেই ডক্টর এসে খবর দিলেন, ঠিক আছে ম্যাওরানি, তবে ওর বাচ্চাগুলোকে বাঁচানো যায়নি। ম্যাওরানি যে প্রেগনেন্ট ছিল রাই তা জানতই না। এই মর্মান্তিক খবর শুনে ওর কষ্ট আরও বেড়ে গেল। না, এর জন্য কিছুতেই আয়ানকে ক্ষমা করবে না রাই। তখনই শ্যামলী এগিয়ে এসে রাইয়ের কাঁধে হাত রাখল। দিদি, আমি না দেখেছি মিউরানি তোমার বেরিয়ে যাওয়ার পরই বেরিয়ে গেল। ও না ওই খাবারটা খায়নি, বাড়ি এসেও খায়নি, এসেই তো বমি করতে শুরু করলো। আর ফ্ল্যাট থেকেও খবর এসেছে হুলোদাসও মরে গেছে দিদি। কি কি বলছিস তুই? হুলোদাসও মরে গেছে? মিউরানি ক্যাট ফুড খায়নি? তাহলে তাহলে এসব কি করে? মনে হয় কেউ ইঁদুর মারার বিষ দিয়েছিল। সেই ইঁদুরটাই মিউরানি আর হুলোদাস খেয়েছিল। হুলোদাস বেশি খেয়েছিল বলে মরে গেল দিদি। ভাগ্যি মিউরানিকে তুমি হাসপাতালে নিয়ে এলে দিদি। শ্যামলীর কথা শুনে ধপ করে বসে পড়ল রাই। ওর মাথায় যেন বাজ পড়ল। এ কি করে ফেললো ও? না জেনে শুনে এইভাবে আয়ানকে ভুল বুঝলো। যে মানুষটাকে খুনি বলছিল সে তো নির্দোষ। নিজের বলা কঠিন কথাগুলো রাইয়ের কানে প্রতিধ্বনিত হতে লাগলো। সমস্ত রাগ অভিমান মুহূর্তেই অনুশোচনায় পরিণত হলো। রাত্রি প্রায় 2টো। বিছানায় শুয়ে আছে রাই। চোখের পাতায় ঘুম নেই। ঘরটা অন্ধকার। মিউনি ওর পাশে গুটিসুটি দিয়ে শুয়ে রয়েছে। মাঝে মাঝেই মাথা তুলে তাকিয়ে দেখছে মালকিনের চোখের দিকে। রাই চুপচাপ তাকিয়ে আছে ছাদের দিকে। আমি এতটা নিষ্ঠুর হলাম কি করে মিউনি? কাউকে না জেনে না বুঝে এত বড় অপবাদ দিলাম। ও তো শুধু পাশে থাকতে চেয়েছিল। ওর চোখ দুটো, ইস, ছি 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 ছি। মিউনিও ম্যাও ম্যাও করে নিজের মতো উত্তর দেওয়ার চেষ্টা করলো যেন। তুই তো জানিস মিউনি, আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারিনি। তুই তো বিশ্বাস করেছিলি ওকে, কিন্তু আমি পারলাম না। হঠাৎ পিছনে মৃদু শব্দ শুনতে পেল রাই। ম্যাও কুমার এসে দাঁড়িয়েছে ওর পিছনেই। মুখে ধরে আছে একটা বিস্কুট। রাই প্রথমে কিছু বুঝে উঠতে পারে না। তুই তুই এটা কোথায় পেলি ম্যাও? এই বিস্কুটটা কি বলছিস তুই? উত্তর নেই, শুধু ম্যাও কুমার ম্যাও ম্যাও করে বিস্কুটটা তার পায়ের কাছে রেখে গেল। হালকা গলাটা ঘষে দিল তার হাঁটুতে। রাই বিস্কুটটা হাতে তুলে নেয়। তারপর বাক্সটা খুঁজে বের করে। কয়েকটা বিস্কুট ছোট ছোট করে ভেঙে হাতে সাজিয়ে দেয়। ম্যাও কুমার এক টানা তাকিয়ে থেকে মুখে তুলে নেয় ওরই মধ্যে একটা বিস্কুট। রাই হেসে ফেলে। একটা মৃদু আর মিষ্টি হাসি অনেক দিন পর তার মুখে। তুই কি বলতে চাস? আমার আরো একবার ক্ষমা চাওয়া উচিত, চেষ্টা করে দেখা উচিত, বোঝানো উচিত আমি অনুতপ্ত।
ম্যাওকুমার হালকা গো গো আওয়াজ করে আরও একটা বিস্কুট মুখে নেয়। রাই এবার আর দেরি করে না, মোবাইলটা হাতে তুলে নেয়। একটা পুরনো নাম খুঁজে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হ্যালো, বলে ফেলো। আসলে আমি ভীষণ অনুতপ্ত, তাই তো? হ্যাঁ, মানে তুমি কি করে? তন্ত্র সাধনা করে বুঝতে পেরে গেছি। তোমার ওই বিড়ালকে মেরে তার লোম দিয়ে তার নখ দিয়ে ব্ল্যাক ম্যাজিক করব বলে ভেবেছিলাম কি না। আসলে বিজনেসটা তো এবার প্রায় লাটে উঠতে বসেছে, তাই ভাবছিলাম তন্ত্র বলে যদি কিছু করা যায়। তুমি খুব রেগে আছো তাই না? আসলে জানো তো ওই বিড়ালটা। জানি তো, তোমার ওই মোস্ট নোলাযুক্ত বিড়াল মিউরানি, যার ক্যারেক্টারেও গন্ডগোল রয়েছে, যে কিনা তোমার ওই উপরের ফ্ল্যাটের হুলুদাস বিড়ালের সঙ্গে একটা এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার করে বেড়ায়। সেই বিড়ালটার সঙ্গে একটা ইঁদুর শেয়ার করে খেয়ে ফেলেছে, আর সেই ইঁদুরে ছিল বিষ। তার জেরেই এত কাণ্ড। এই ব্যাপার তো। হ্যাঁ, কিন্তু তুমি কি করে সব জানলে? আমার নেটওয়ার্ক যথেষ্ট স্ট্রং। সেদিন যখন তোমার বাড়িতে ক্যাট ফুড পৌঁছে দেওয়ার জন্য লোক পাঠিয়েছিলাম, তখন তোমার ওই শ্যামলীদির ফোন নাম্বার তারাই নিয়ে এসেছিল। আর সেদিন রাত্রে যখন তুমি ম্যাওকুমারের মতো ফিউরিয়াস হয়ে গিয়েছিলে, আমি হসপিটাল থেকে চলে আসার পর তোমার মানসিক স্থিতিশীলতার খবর নিতে শ্যামলীদিকে ফোন করেছিলাম। উনি সবটা জানিয়েছেন। এই অবজেক্ট, তুমি আমাকে ম্যাওকুমারের মতো ফিউরিয়াস বললে, আর একটু আগে তুমি মিউরানির ক্যারেক্টার নিয়েও কথা বলছিলে। ছি, একেবারেই আনএক্সপেক্টেড। হ্যাঁ, ঠিক যেমন ভাবে তুমি আমাকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়ে দিচ্ছিলে। শোনো, আইন আমার ভালো করেই জানা আছে। আইপিসি সেকশন 429-এ ইচ্ছাকৃত প্রাণী হত্যার জন্য 5 বছরের জেল পর্যন্ত হতে পারে। অতএব আমি চেঁচে পড়ে কাউকে যে খুন করতে যাব না, সেটা জানা কথাই। বুঝেছি, তুমি ইন্টেরিয়ার ডিজাইনার নাকি লয়ার? যে গল্পে যেমন দরকার পড়ে আমি সেই গল্পে সেরকম চরিত্রে অভিনয় করে দিই। বলা যায় না পরের গল্পে হয়তো লয়ার হতে হলো, তাই আগে থেকে প্র্যাকটিসটা সেরে রাখলাম। হ্যাঁ, সেই যে কোনো ভূমিকায় আমাদের সমানেই লড়ে যেতে হবে। মানে আমাদের শ্রোতা বন্ধুরা যা চায় আমরা ঠিক তাই। তাহলে আজ যাই? যাই বলতে নেই, বলতে হয় আসি। তাহলে আসি। এসো, তবে মনে করে মঙ্গলবার দুপুর 3:30-র সময় আবার এসো, কেমন? তারপর আবার শুক্রবার রাত্রি 8টা, তারপর আবার পরের মঙ্গলবার দুপুর 3:30, তারপর আবার শুক্রবার রাত্রি 8টা। সবাই জানে রে। চলতেই থাকবে, তাই না? মিষ্টি মিষ্টি ভালোবাসার গল্প, শুধুমাত্র ভালোবাসার মরশুমে। আজকের গল্প মিউ বিভ্রাট এখানেই শেষ। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে মনে আছে তো কি করতে হবে? চটপট একটা লাইক আর একটা কমেন্ট করে জানাতে হবে। আর হ্যাঁ, তার সঙ্গে যারা আমাদের আজকে নতুন বন্ধু ছিল তাদের জন্য অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। বলতে দিইনি তো তোকে? কখনোই দিস না। যাই হোক, আপাতত শেষ করতে হবে নাকি? গল্প শেষ করতে হবে, আর শেষ করার আগে আরও একবার মনে করিয়ে দিতে হবে, আগামীকাল আমরা ভূত চর্চায় নিয়ে আসছি আরও একটা হাড় হিম করা ভূতের গল্প। এই কালকেটা না সত্যি ভয়ের। এই রে, তাহলে কি করা যায় বলতো? বাড়ির লাইট টাইট সব জ্বালিয়ে রেখে শুনবো নাকি? একদম ঠিক আছে, আপনারাও তাই করবেন, বুঝলেন? ডিনার সেরে গোটা বাড়ির লাইট জ্বালিয়ে রেখে চটপট রাত্রি 11টায় ভূত চর্চা খুলে বসে যাবেন। আমরা প্রত্যেক শনিবার রাত্রি 11টার সময় একটা করে গল্প নিয়েই আসি, আর চ্যানেলের লিংক এই ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, কেমন? আচ্ছা, এবার চলে আসি যারা গত পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতাদের মধ্যে ছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন তরিকুল ইসলাম শুভ, মোহিনী ভট্টাচার্য, মানসী পাত্র, প্রিয়াঙ্কা দাস, রচনা সামন্ত, তন্ময় দাস, ঈশানী ঘোষ, মনীষা সরকার, রিয়া দাস, সৃজা মুখার্জি, শুভঙ্কর মহিষ সহ অনেকেই। আচ্ছা, এবার কিন্তু সেরে ফেলতে হবে আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন রায়কে নিয়ে। আয়ান
কোন রেস্টুরেন্টে খেতে গিয়েছিল? বলতে হবে সেই রেস্টুরেন্টের নাম। প্রশ্নটা কঠিন হয়ে গেল কি? না না, সহজ। সহজই বল। যারা মন দিয়ে এই গল্পটা শুনেছে তারা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিতেই পারবে। বার দুয়েক তো উল্লেখ করাই হয়েছে। একদম তাই। তাহলে আমরা আপাতত ওয়েট করি সঠিক উত্তরের জন্য। আর আপনারা যারা মন দিয়ে এতক্ষণ গল্পটা শুনলেন তারা চটপট যান কমেন্ট সেকশনে গিয়ে চটপট টাইপ করে ফেলুন সঠিক উত্তর। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমরা, তাই তো? শেষটা কেউ শোনে না। ও আচ্ছা, তাহলে আর বলি না। সকলে ভালো থাকবেন ভীষণ রকমভাবে ভালোবাসার মরশুমের সঙ্গে, আর ভূত চর্চায় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবেন।